সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করব আজ। প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসেছেন। নানা প্রসঙ্গের আলাপ। একসময় ক্ষোভের সঙ্গে বলছেন, এই যে লোকাল প্ল্যাটফর্ম অনেক নিন্দাজনক লেখা ছাড়ে, সেগুলো দেখে পড়ে তো আমাদের মধ্যেই গুরুভাই রায় এই করে তাদের একটা ইনকামের সোর্স করে দিচ্ছে। যেখানে তার গুরু বললেন জ্ঞানী মানুষে সবকে তাচ্ছিল্য ভরিয়ে দেবে, সেখানে সেই ওগুলোকে গুরুত্ব দিয়ে গুরুর নির্দেশ অমান্য করছে, অজ্ঞানীর মতো কাজ করছে। কোনটাকে তাচ্ছিল্য করতে হবে, কোনটাকে গুরুত্ব দিতে হবে তাই জানে না, আর সৎসঙ্গী নামে পরিচয় দেয়। দিল্লির এক প্রফেসর গুরুভাইয়ের এমন এক বোকামির নির্দেশন উল্লেখ করে বললেন, ঠাকুর বলেছেন সরল হও কিন্তু বেকুব হইও না। এটা বেকুবি ছাড়া কি? আরও বললেন, সারা পৃথিবীর অন্যান্য দেশে যেখানে ইন্টেলিজেন্ট কোটেন্ট 100-এর উপরে, সেখানে ইন্ডিয়ার ইন্টেলিজেন্ট কোটেন্ট 76-এর নিচে। ভারতীয়রা বোকা এতটাই, আমি পৃথিবীতে না থাকলে ওইটাও ঝপ করে নেমে যাবে। অপর এক প্রসঙ্গে বলছেন, রবিন্দা যেদিন অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তার আগের দিন মেদিনীপুরে একজন বক্তৃতায় বলছে, আসলে সৎসঙ্গ মুভমেন্টটা আমারই ক্রিয়েশন। মন্তব্যে বলছেন, কতখানি ডেভিয়েট ব্রেন। বক্তৃতা দিতে দিতে ওই ধারণা নিজেকেই নিয়ে গেছে, আর তার পরিণতি কি হলো? প্যারালাইসিস হয়ে পড়ে থাকলো। আরও বললেন, অনেকে ঠাকুরের কাছে থাকে, সেজন্য বাইরের মানুষ ভাবে উনি খুব কাছের লোক, ডাইরেক্ট লিঙ্ক ঠাকুরের সাথে। কিন্তু তা নাও হতে পারে, সে হয়তো থাকে কাছে, এটা নিজের ব্যক্তিগত আর্নিংয়ের হাতিয়ার করে নিয়েছে। বরদার ঘরের দরজা খোলা হবে, ভক্তরা বাইরে থেকে দর্শন প্রণাম করবে। শ্রী বরদা নির্বিকার, কিন্তু একজন তার পিছনে দাঁড়িয়ে তোয়ালে নাড়তে থাকবে, তা মাছি মশা থাক আর না থাক। আমি তো এগুলোও দেখেছি। আমি ঝন্টুকে বলি, কি ঝন্টু, তুই আমার সাথে থাকিস, এসব ভাবনা মনে আনিস নাকি? আমি আমার এরিয়ার মধ্যে কাউকে ঢুকতেই দিই না। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। গ্যারেজের মিস্ত্রি ডমিলাল দাকে সিসি দাদা ভালোবাসতেন। উনি বাজারে কাজ করতেন, বাবার এক কথায় কাজ ছেড়ে দিয়ে চলে এলেন। ডমিলালদা জানেন যে বাবা তাকে সবচেয়ে ভালোবাসেন। ডমিলালদা ওই রকম বেটে খুঁড়িয়ে হাঁটা মানুষটাকে কে বলবে সাধু মানুষ? কিন্তু আসলে তো উনি সাধু। গ্যারেজের দারোয়ান ছিলেন বিন্দেশ্বর যাদব। বাবা ওনার সম্পর্কে বলতেন ভালো মানুষ। তো বাবা কি ওনাদের সাথে বসে চা খেতেন? কিন্তু এমন একটা ভালো সম্পর্ক তৈরি করে নিয়েছেন যেটা পরস্পর উপভোগ্য। সে তুলনায় যারা কাছে কাছে থাকতেন তাদের সম্বন্ধে বাবার ধারণা খুবই স্পষ্ট। বাবা তিনজনের নাম করে বললেন, এদের কারো সম্পর্কে মতামত কখনো বিশ্বাস করবি না। এ বেলা যাকে ভালো বলবে, পরের বেলা তাকেই খারাপ বলবে। আমি ওনাদের কথা নিতাম না তো। ওনাদের একজনের নাম করে বলছেন, উনি একজনের নাম করে বলছেন ওনার ছেলেটা খুব ভালো, ঠাকুরের কাজ করে, মানে কর্মী করার ইচ্ছা। আমি শুনে বললাম পরে দেখা যাবে। তারপর দেখা গেল সেই ছেলে তাকে, যিনি প্রশংসা করছিলেন, গালাগালি দিচ্ছে, মন্দিরের ঘরে তালা ঝোলাচ্ছে, নানা রকম উৎপাত। আমি তখন তাকে বললাম, আমি তখন আপনাকে এই জন্যই বলেছিলাম পরে দেখা যাবে, দেখলেন তো? তখন বলেন, তাই তো দেখছি। একজন বলতো, বাবা সিসি বদ্দাকে সে বাবা সম্বোধন করত, আমাকে স্নেহ করতেন। বলি, বাবা তাতে তোর কি এলো গেল? তিনি স্নেহ করতেন তার মানে এইটাই যে তিনি তোমাকে স্নেহ দিয়ে, আদর ভালোবাসা দিয়ে আটকে রেখেছিলেন, নতুবা
ছিটকে যেতে। তুমি বিড়াল হয়েছিলে, কুকুর হতে পারোনি। এই প্রসঙ্গে শ্রী ঠাকুরের সান্নিধ্যে আমি কুকুর, তুমি বিড়াল কাহিনীটি স্মরণীয়। আমার দেখার বিষয় আমি তাকে কতখানি ভালোবাসি। এবার শ্রী দাদার কয়েকটি কাহিনী পরম আবেগের সাথে সরস ভঙ্গিতে বলতে থাকেন। শ্রী দাদার সব বিষয়ে জানার আগ্রহ। একবার বলছেন, নিচে ল্যান্ড ফোন থাকে, আমার ঘরে ফোন থাকতে হবে। ফোন লাগানো হলো। সেই ফোন ব্যবহার কমই হতো, তো একদিন দুপুরের দিকে ফোন বেজে উঠতে বাবা ধরেছেন। কে একজন গাড়ি দিতে চায়। বাবা উত্তর দিয়েছেন, ও বিষয়ে আমার ছেলে বাবাইয়ের সাথে কথা বলবেন। তারপর বাবা আমাদের বলছেন, কে আমার ফোনে ফোন করেছে, আমার ফোন নাম্বার পেল কি করে। আমি বলছি, সঞ্জীবদা মণ্ডল দিয়েছেন। সঞ্জীবদা শুনে ঝাঁপিয়ে উঠেছেন, আমি আমি কখনো কাউকে দাদার ফোন নাম্বার দিইনি। আমি বলছি, আপনি গুয়াহাটিতে অমুক সময় বাবার ফোনে ফোন করেছেন। 72 সংখ্যাগুলো মুখে আওড়াতে আওড়াতে, আর তা পাশে থাকা কামিনীদা শুনে লিখে নিয়েছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তখন সঞ্জীবদা বলেন, হ্যাঁ, এটা হতে পারে। আবার যখন মোবাইল চালু হলো, বাবার সব কিছু জানার আগ্রহ। ফেসবুক কি করে চালায়, তো একবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তার বৌমাকে, মানে অবিনের মাকে। ও তো সব দেখে না, বাবার অভিমান। বলছেন, আমি তোমাকে পাঠালাম, তুমি অ্যাকসেপ্ট করলে না। বলে, কি অ্যাকসেপ্ট করলাম না? পরে বোঝা গেল প্রসঙ্গ পরিবর্তনে বলছে, বিলাতি কথাটা এসেছে বিলায়েত থেকে, মানে ট্যাক্স কালেক্টর। আমি ভাবতাম ব্রিটেনের মানুষকেই কেন বিলিতিবাবু বলে, বা বিলেত বলতে ব্রিটেন কেন, আমেরিকা বা অন্য দেশ কেন নয়। তো দেখলাম ওইভাবে ওরা ওই কাজ করতো বলে বলা হতো বিলিতি সাহেব, বিলিতি বাবু বিলেত। ওরা কি রকম জঙ্গলি জীবনযাপন করতো, ব্রাশ করা জানতো না, দাঁত হলুদ হয়ে থাকতো, বছরে 2-1 বার চান করতো। এখনও ওই অবস্থা। বাবা বলতেন, ওইখানকার মানুষ রোদ বৃষ্টি না থাকলেও সবসময় ছাতা ব্যবহার করত, কারণ কে যে কখন বেলকুনি থেকে মল ফেলবে, মল জামা করে রাখতো ঘরে, সেটা রাস্তা ওইভাবেই ফেলতো উপর থেকে, তারা যাতে মাথায় না পড়ে তার জন্য ছাতা ব্যবহার। কতখানি নোংরা! আমাদের দেশে খারাপের আমদানি ওদের দ্বারাই। তামাকের প্রচলনের ইতিহাস হচ্ছে, জাহাঙ্গীর বাদশাহ নানা রকম নেশা করত, তাকে তামাক খাওয়ানোর প্রয়োজনেই তামাকের চাষ করার আদেশ দিয়ে দিল। আলু তো ফরাসিদের আমদানি, ডায়াবেটিস রোগীর রমরমা। বোটানিক্যাল গার্ডেনগুলো করেছিল ব্যবসায়িক উদ্দেশ্যে, ইত্যাদি কত প্রসঙ্গ উপস্থাপন করলেন। আবার প্রসঙ্গ তুলে বলছেন, 2 দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এসেছিলেন, সাথে 8-10 বছরের ছেলে। আমি ছেলেটির সাথে অনেক কথা বললাম, তাতে ও এত মুগ্ধ যে বলে আমি আবার আসব। আমি নিশীথবাবুকে কয়েকটা পরামর্শ দিলাম, তার মধ্যে বললাম, ব্যাংকের ভূমিকা আরও বাড়ানো। দেশের সর্বত্র ব্যাংক আছে, সেই সব ব্যাংকের লাগোয়া কোল্ড স্টোরেজ করা এবং ব্যাংকের মাধ্যমেই এলাকার চাষিদের কাছ থেকে সরাসরি ফসল কিনে নেওয়া। তাতে বর্তমানে যে মাঝখানে ফরেরা ঢুকে ফসলের দাম বাড়িয়ে দেয়, সেটা হবে না, ক্রেতারা ন্যায্য দামে কিনতে পারবে। বর্তমানে যা চলছে, সরকার কৃষকদের সাবসিডি দিচ্ছে, আর সেটা তো আমাদের ট্যাক্সের টাকায়, অথচ মাঝখানে ফরে বা দালালদের উপস্থিতির জন্য না সুবিধা পাচ্ছে কৃষক, না জনসাধারণ। আমি হিসাব করে বুঝিয়ে দিলাম কিভাবে কি হচ্ছে আর কি করলে কি হতে পারে। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।